হ্যালো সবাইকে, আজকে নিয়ে চলে এসেছি একটা জাপানি মুভির এক্সপ্লেনেশন। মুভিটি 2018 সালে মুক্তিপ্রাপ্ত পারফেক্ট ওয়ার্ল্ড। এখানে নায়িকার অনেক বছর পরে তার ফার্স্ট লাভের সাথে দেখা হয়। সে এখন হুইল চেয়ারে বসে। এর পরেও কি আমাদের নায়িকা তার প্রথম ভালোবাসার প্রতি সেই একই ফিলিংস রাখবে, নাকি তার জীবনে নতুন কাউকে খুঁজে নেবে, এটাই এই গল্পে আমরা জানবো। তাহলে চলো শুরু করা যাক। গল্পের শুরুতেই দেখি আমাদের ফিমেল লিড কাওয়ানা একটা চেরি গাছের সামনে দাঁড়িয়ে তার প্রথম ভালোবাসার কথা ভাবছে। তার প্রথম ভালোবাসা তারই স্কুলের সিনিয়র আয়ুকাওয়া, যে খুব ভালো বাস্কেটবল খেলতো আর আর্কিটেকচার হওয়ার স্বপ্ন দেখত। কিন্তু কাওয়ানা সাহস করে তার প্রথম ভালোবাসাকে তার মনের কথা বলে উঠতে পারেনি, তাই তাদের সম্পর্কটা এগোয়নি। এখন প্রায় 6 বছর কেটে গেছে। এখনো সে মাঝে মধ্যে তার প্রথম ভালোবাসার কথা মনে করে এই চেরি গাছটার নিচেই আসে। ও খুব ভালো ছবি আঁকতে পারতো, কিন্তু তার ড্রয়িং এর প্রতি কনফিডেন্স ছিল না, তাই ড্রয়িং নিয়ে হায়ার স্টাডিজও করতে পারেনি। কিন্তু তার মধ্যে যেহেতু একটা শিল্পী সত্তা ছিল, তাই সে একটা ইন্টেরিয়ার ডিজাইনার কোম্পানিতে ক্লারিক্যাল পোস্টে জব পায়। নেক্সট দেখি কাওয়ানা অফিসে বসে, তখন ওর দুই কলিগের একজন একটা ম্যাগাজিনের ফটো দেখিয়ে বলে এই হ্যান্ডসাম ছেলে আর তার গ্রুপের সাথে আজকে ডিনারে যাব। ওরা ওই হ্যান্ডসাম ছেলেটির নাম দেখে, নাম হচ্ছে আয়ুকাওয়া ইটসুকি। আর এই হলো কাওয়ানার ফার্স্ট লাভ, আয়ুকাওয়া। কাওয়ানা ওকে চেনে দেখে ওর কলিগরা বলে এটা তো একটা বিজনেস মিটিং, তুমিও চলো আমাদের সাথে। তোমার যেহেতু চেনা, তো আমাদের ডিলটা ক্র্যাক করতে খুব সুবিধে হবে। কাওয়ানা ওর প্রথম ভালোবাসার সাথে দেখা হওয়ার এই সুযোগটা ছাড়তে চায়নি। রাতে ওরা রেস্টুরেন্টে যায় ডিনারের জন্য। আয়ুকাওয়াও কাওয়ানাকে দেখে চিনতে পারে। কাওয়ানা তো আয়ুকাওয়াকে দেখেই যাচ্ছে। ও মনে করে ওদের প্রথম কথা হওয়ার দিনের কথা। তখন কাওয়ানা ওদের স্কুলের লাইব্রেরিতে বই ইস্যু করত। লাইব্রেরির রুল অনুযায়ী দুটোর বেশি বই কেউ নিতে পারবে না, আর কিছু কিছু বই আছে যা লাইব্রেরির বাইরে নিয়ে যাওয়া যায় না, বইটা ওখানেই বসে পড়তে হয়। আয়ুকাওয়া ওখানে 4টে বই নিয়ে আসে ইস্যু করার জন্য, কিন্তু কাওয়ানা করতে চায় না। ওকে বলে যে অ্যাটলিস্ট 3টে বই ইস্যু করে দিতে। কাওয়ানা দেখে যে 3টে বইয়ের মধ্যে একটা বই এমন বই যেটা ওইখানে বসেই পড়তে হবে। তখন ও আয়ুকাওয়াকে বলে যে এই বইটা তোমাকে এখানে বসেই পড়তে হবে। তো আয়ুকাওয়া পুরো একদিনের মধ্যেই ওই বইটা ওই লাইব্রেরিতে বসেই পড়ে নেয়। সেই দিনই কাওয়ানা আয়ুকাওয়ার ড্রিমের কথা জানতে পেরেছিল যে ও আর্কিটেকচার হতে চায়। আর কাওয়ানা ড্রয়িং শুরু করেছিল আয়ুকাওয়াকে ডেডিকেট করে। তাই যখন আয়ুকাওয়ার সাথে ও রিলেশনটা এগোয়নি, তখন ও ড্রয়িংয়ের প্রতি ইন্টারেস্টটাই হারিয়ে ফেলেছিল, তাইও ছেড়ে দিয়েছিল ড্রয়িং করা। কাওয়ানা আর ওর কলিগ ওয়াশরুমে গেছিল। ওখান থেকে ফিরে দেখে আয়ুকাওয়া ঘষে ঘষে এগিয়ে আসছে, আর আয়ুকাওয়ার অফিসের বস ওয়াটানবে ওর জন্য হুইল চেয়ার নিয়ে আসছে। এখানেই কাওয়ানা জানতে পারে যে আয়ুকাওয়া আর আগের মতো হাঁটতে পারে না। পরের দিন কাওয়ানা কাজের বাহানায় আয়ুকাওয়ার সাথে অফিসে দেখা করতে আসে। সেখানে কাওয়ানা জানতে পারে যে আয়ুকাওয়া একটা সরকারি প্রজেক্টের জন্য কাজ করছে, তারই মডেল বানানো নিয়ে এখন বিজি। এই প্রজেক্টটা পেলে তাদের দুজনের কোম্পানি মানে আর্কিটেকচার কোম্পানি আর ইন্টেরিয়ার কোম্পানি একসাথে কাজ করবে। এরপরে অফিস থেকে বেরিয়ে আয়ুকাওয়া আর কাওয়ানা একটা রেস্টুরেন্টে যায় খেতে। ওখানে যে ওয়েটাররা আছে ওরা আয়ুকাওয়ার হুইল চেয়ার ধরে রেস্টুরেন্টে ঢুকতে হেল্প করে। এখানে বসেই আয়ুকাওয়া জানায় যে ও যখন ইউনিভার্সিটি 3য় বর্ষের ছাত্র ছিল, তখন ওর সাইকেলের অ্যাক্সিডেন্ট হয়, আর ওতেই ওর স্পাইনাল কর্ড ভীষণভাবে আঘাত পায়। সেই থেকেই ওর কোমর থেকে নিচের দিকটা অসাড় হয়ে গেছে। যদিও তারপরেও সে আর্কিটেকচার হওয়ার স্বপ্ন পূরণ করেছে, তাও তার অনেক কাজেই অনেকের হেল্প লাগে, যেমন এই ওয়েটার্সরা তাকে হেল্প করলো। এরকম অনেক রেস্টুরেন্ট আছে যেখানে ও হ্যান্ডিক্যাপ বলে ঢুকতেও দেয় না। তাই তার কোম্পানি যখন তাকে বিশ্বাস করে সরকারি প্রজেক্টের দায়িত্ব দিয়েছে, তাতে ও যে কোনোভাবেই সফল হতে চায়। পরের দিন অফিসে রং শেষ হয়ে গেলে কাওয়ানার কলিগ বলে আয়ুকাওয়ার অফিসে ফোন করে ওদের থেকে রং আনাতে। কাওয়ানা যখন অফিসে ফোন করে, ওর ফোন রিসিভ করে ওদের বস ওয়াটানবে। ও জানায় আয়ুকাওয়া অসুস্থ, হসপিটালে ভর্তি। কাওয়ানা জলদি জলদি হসপিটালে আসে। ওখানে ওয়াটানবে বলে যে আয়ুকাওয়া প্রজেক্টের জন্য খুব বেশি খাটছে,
আর ওর স্পাইনাল কর্ডে যেহেতু আঘাত আছে তাই এই অত্যধিক খাটুনি ওর শরীর নিতে পারছে না। আর যেহেতু স্পাইনাল কর্ডের নিচের দিকটা অসাড়, সেখানে যদি কিছু ব্যথা বেদনা হয় সেটাও বুঝতে পারে না আয়ুকাওয়া, তাই আজ ওর এই অবস্থা। এদিকে নার্সরা একটু ট্রিটমেন্ট করে দিয়ে যাওয়ার পরই আয়ুকাওয়া আবার কাজে লেগে পড়ে। নার্স এসে বলে যে একটু রেস্ট নিতে, শুয়ে থাকতে, কিন্তু আয়ুকাওয়া শোনে না। তখন কাওয়ানা নার্সকে বলে আপনি যান, আমি দেখে নেব ও যাতে রেস্ট নেয়। নার্স চলে গেলে কাওয়ানা আয়ুকাওয়ার ড্রয়িং এর কাগজটা হাতে ধরে রাখে আর আয়ুকাওয়া শুয়ে শুয়ে আঁকতে থাকে। এরপরে কিছুক্ষণ কাওয়ানা বাইরে গেলে আয়ুকাওয়া আবার উবু হয়ে আঁকতে শুরু করে। কাওয়ানা এসে এরকম দেখে বলে যে এবছর যদি প্রজেক্টটা নাও পাও পরের বছর চেষ্টা করো, কিন্তু নিজের ওপর এত বেশি চাপ দিও না। আয়ুকাওয়া বলে আমার জীবনে নেক্সট ইয়ার আসবে কিনা তার কোনো সিওরিটি নেই। কাওয়ানা বলে তাহলে তুমি আমায় দাও, আমি রং করে দিচ্ছি। পর মুহূর্তেই বলে কি জানি, আমি হয়তো তোমার ছবিটা খারাপ করে দেব, অনেক দিনের অভ্যেস নেই। তখন আয়ুকাওয়া বলে যে ড্রয়িং এক্সিবিশনে তুমি প্রাইজ জিতেছিলে ওতে আমি গেছিলাম, তোমার ড্রয়িং খুবই সুন্দর, তুমি খারাপ করতেই পারবে না। এই বলে ওর দিকে তুলি এগিয়ে দেয়। এরপরে কাওয়ানা ওই ড্রয়িংটা পুরোটাই কমপ্লিট করে। নেক্সট আসে প্রজেক্টের উইনারের ডিক্লারেশনের ডেট। তো আয়ুকাওয়া যা খেটেছে প্রজেক্টটা ওই পায়। এই গুড নিউজটা সেলিব্রেট করার জন্য আয়ুকাওয়া আর কাওয়ানা যায় একটা আর্ট এক্সিবিশনে। ওখান থেকে একটা রেস্টুরেন্টে যায়। কাওয়ানা আয়ুকাওয়াকে থ্যাংক ইউ বলে যে এক্সিবিশনে ওর সাথে যাওয়ার জন্য। তখন আয়ুকাওয়া বলে তাড়াতাড়ি একটা বয়ফ্রেন্ড খুঁজে নাও, নাহলে আমার সাথে বেরোনোটা তোমার জন্য খুবই অসুবিধাজনক হবে। কাওয়ানা জিজ্ঞেস করে তুমি কখনো প্রেম করবে না? আয়ুকাওয়া বলে আমার পক্ষে প্রেম করাটা একরকম অসম্ভব। স্কুলে যে গার্লফ্রেন্ড ছিল অ্যাক্সিডেন্টের পর ওর সাথে ব্রেকআপ করেছি। আমার সাথে কোনো মেয়ের সম্পর্ক জোড়া মানেই ওর লাইফ খারাপ করা, আর আমি এটা চাই না। সেই সময় আয়ুকাওয়া আরও বলে যে আমি মাঝে মধ্যেই প্যান্ট ভিজিয়ে ফেলি, বুঝতে পারি না, এটা আমার অসুখের সাইড এফেক্ট আর সারা জীবনই থাকবে। তখন কাওয়ানা বলে যে তোমায় ভালোবাসবে সে এটার সাথেও অ্যাডজাস্ট করে নেবে। আয়ুকাওয়া বলে এটা বলা খুব সোজা, কিন্তু করা এতটা সহজও নয়। এরপরে ওরা ওদের স্কুলের রিইউনিয়নে আসে। ওখানে আয়ুকাওয়ার গার্লফ্রেন্ড মিকির সাথে দেখা হয়। ও জানায় যে ও বিয়ে করছে। এখন হয়তো আয়ুকাওয়া খুব খুশি। যাওয়ার সময় আয়ুকাওয়াকে বলে ওরও খুশি হওয়ার অধিকার আছে, ও যেন কাউকে খুঁজে নেয়। ওদের কথাগুলো কাওয়ানা শোনে আর মিকিকে কংগ্রেটস বলে। মিকি জিজ্ঞেস করে তুমি ভাবছো না আমি একজন নিষ্ঠুর মহিলা? সবাই ভাবে আয়ুকাওয়াকে আমি ছেড়ে দিয়েছি, কিন্তু আমি নয়, আয়ুকাওয়া আমাকে ডাম্প করেছে, হয়তো আমার স্বার্থে, কিন্তু আমি ছাড়তে চাইনি ওকে কখনো। এরপরে একদিন কাওয়ানা আয়ুকাওয়াকে নিয়ে আসে মিকির বিয়ের অনুষ্ঠানে, কিন্তু আয়ুকাওয়া আগে থেকে জানতো না। সেখানে পৌঁছে আয়ুকাওয়া আর ভেতরে যেতে চায় না, কিন্তু কাওয়ানা বলে মিকির স্বার্থে আর তোমার নিজের স্বার্থে ভেতরে গিয়ে কংগ্রাচুলেট করো। তুমি যখন মিকিকে খুশি দেখবে তখনই তোমার মনে যে বোঝাটা আছে যে তোমার জন্য মিকি খুশি হতে পারছে না, এটা চলে যাবে। তখন বাধ্য হয়ে আয়ুকাওয়া ভেতরে যায় আর মিকিকে খুশি দেখে ওর নিজেকে বেশ রিলিফড লাগে, তাই কাওয়ানাকেও থ্যাংক ইউ বলে। ওখান থেকে কাওয়ানা আয়ুকাওয়াকে নিয়ে যায় প্যারা বাস্কেটবল কোর্টে, যেখানে হ্যান্ডিক্যাপ্টরা বাস্কেটবল খেলতে পারে। আয়ুকাওয়া খুব এনজয় করে বাস্কেটবল খেলা। এর পরের সিনে দেখি আয়ুকাওয়া হসপিটালে ভর্তি, কাওয়ানা দেখতে এসেছে। আয়ুকাওয়া বলে নিশ্চয়ই ওয়াটানবে খবর দিয়েছে, ওকে বলেছিলাম তোমাকে বলতে না, একটু জ্বর হয়েছে শুধু। ওখানে তখন আয়ুকাওয়ার মা আসে। কাওয়ানার মিষ্টি ব্যবহার ওনার খুব ভালো লাগে, আর ওনার মনে হয় কাওয়ানার আয়ুকাওয়ার প্রতি একটা ফিলিংস আছে। উনি ভাবেন হয়তো এ আয়ুকাওয়ার গার্লফ্রেন্ড হলেও হতে পারে, কিন্তু আয়ুকাওয়াকে বললে ও জানায় যে ও স্কুলের জুনিয়র ছাড়া আর কিছুই নয় কাওয়ানা। এই কথাগুলো কাওয়ানা শোনে। আয়ুকাওয়ারও হয়তো কিছু মনে হয়েছে, ও নিজে থেকেই বলে কাওয়ানা তোমার যদি আমার প্রতি কোনো ফিলিংস থেকে থাকে তাহলে কিন্তু আমি তো কখনোই অ্যাকসেপ্ট করতে পারবো না, আমার মতো ছেলে তোমাকে কখনোই খুশি করতে পারবে না। আয়ুকাওয়ার মা জানায় ও যখন ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে তখনও সবার সাথে সম্পর্ক শেষ করে। ওর যে কমপ্লিকেশনস গুলো আছে তাতে ও মারাও যেতে পারে, যদিও সবাই মারা যায় তা নয়, কিন্তু চান্স একটা থাকে। তাই আয়ুকাওয়া কোনো সম্পর্কে জড়াতে চায় না, কিন্তু মা হিসেবে সবসময় চাই ও খুশি থাকুক, কেউ ওর পাশে থাকুক।
আয়ুকাওয়া ডিসচার্জ হওয়ার পরে কাওয়ানা একদিন দেখা করতে এসে দেখে আয়ুকাওয়া বৃষ্টির মধ্যে ওর বিড়ালকে খুঁজছে। কাওয়ানা তখন আয়ুকাওয়াকে ছাতা ধরিয়ে দিয়ে বলে বাড়ি যেতে, ও খুঁজে আনছে বিড়ালটাকে। আয়ুকাওয়া কাওয়ানাকে বলে ওর ব্যাপারে চিন্তা করতে না, ও ওর বিড়ালকে খুঁজে নেবে। এই কথা শুনে কাওয়ানা রেগে যায়, বলে তুমি এরম কেন, সব কিছু তুমিই ডিসাইড করবে? আমি কার জন্য চিন্তা করব, আমি কার সাথে ভালো থাকবো কি থাকবো না, এটা কি তুমি বলে দেবে? আমার ফিলিংসের কোনো দাম নেই। কাওয়ানা জানায় ও আয়ুকাকে পছন্দ করে, ওই স্কুল লাইফ থেকেও পছন্দ করে আসছে, ওর জায়গা কখনো কেউই নিতে পারবে না। এরপরে ওরা রুমে ফিরে আসে, দেখে বিড়াল রুমের মধ্যেই আছে। ওখানে কাওয়ানা বলে আমি আমার ফিলিংসের কথা তোমায় জানালাম, এর উত্তর চাই। হ্যাঁ হোক কি না হোক, আমি যে কোনো উত্তরই মেনে নেব। আয়ুকাওয়া তখন ওকে কিস করে। এরপরে ওরা একদিন সমুদ্রের ধারে ঘুরতে যায়। ওখানে আয়ুকাওয়া কাওয়ানাকে টোকেন অফ লাভ হিসেবে একটা নেকলেস গিফট করে। পরের ছুটিতে আয়ুকাওয়া আর কাওয়ানা ওদের হোম টাউনে আসে। আয়ুকাওয়া যখন কাওয়ানাকে বাড়ির সামনে ছেড়ে দিয়ে যাচ্ছিল, তখন কাওয়ানার বাবার সাথে দেখা হয়। পরে যখন লাঞ্চ করছিল, তখন ওর বাবা মা জিজ্ঞেস করে যে ছেলেটা ছাড়তে এসেছিল সে কে। ও জানে ওর স্কুলের সিনিয়র, টোকিওতে একসাথে কাজ করে। আর এও বলে যে এখন ওরা ডেট করছে। ওর মা বলে তাহলে ওকে একদিন বাড়ি নিয়ে আসতে। কাওয়ানা বলে পরে একদিন নিয়ে আসবে। কিছুক্ষণ পরে কাওয়ানা জানায় ওর বয়ফ্রেন্ড হুইল চেয়ার ব্যবহার করে। তখন ওর বাবা মা জিজ্ঞেস করে ও কি কখনো সুস্থ হবে না? কাওয়ানা বলে যে না, ও সবসময় এরমই থাকবে। ওর বাবার কথাটা শুনে খারাপও লাগে আর রাগও হয়, খাওয়া ছেড়ে উঠে যায়। আসলে কোনো বাবাই চাইবে না তাদের মেয়ের জামাই এরকম হোক। কিছুদিন পরে টোকিওতে ফিরে আসে ওরা। আয়ুকাওয়ার বাড়িতে দেখা হয় ওর হেল্পার নাগাসাওয়ার সাথে। ও একজন নার্স, আয়ুকার অ্যাক্সিডেন্টের পর থেকে ওর দেখাশোনা করছে। কাওয়ানাকে নাগাসাওয়া ওর বাড়িতে কোথায় কি আছে এইসব দেখিয়ে দিচ্ছে। সেই সময় একটা বোতল পড়ে যায়, তার শব্দেই আয়ুকাওয়া আসে ওখানে। কাওয়ানা দেখে আয়ুকাওয়ার পায়ের আঙ্গুল থেকে রক্ত বেরোচ্ছে। নাগাসাওয়া বলে আমি অ্যাক্সিডেন্টের পর থেকে আয়ুকাওয়াকে সমস্ত রকমের পেনের মধ্যে দিয়ে যেতে দেখেছি, তাই তোমায় বলবো ওর সাথে থাকার জন্য তোমাকে নিজেকে তৈরি করতে হবে। ওর প্রতি সবসময় তোমাকে অ্যাটেন্টিভ থাকতে হবে। অসার অংশে কিছু হলে আয়ুকাওয়া বুঝতে পারে না, ওটা তোমাকেই লক্ষ্য রাখতে হবে। এরপর থেকে রোজ অফিসের পরে একসাথে সময় কাটানোর জন্য কাওয়ানা আয়ুকাওয়ার বাড়িতে আসতো, রান্না করতো ও একসাথে ডিনার করতো। কিন্তু আয়ুকাওয়া বলতো রোজ আসতে না, বাড়ি গিয়ে একটু রেস্ট নিতে, কিন্তু কাওয়ানা শুনতো না। এদিকে কাওয়ানার বাবা মা খুব চাপ দিত ওকে আয়ুকাওয়ার সাথে ব্রেকআপ করার জন্য। এই নিয়ে মেয়েটা খুব স্ট্রেসের মধ্যে ছিল। একদিন কাওয়ানা আর আয়ুকাওয়া বাড়ি ফেরার সময় স্টেশনে দাঁড়িয়েছে। সেই সময় কাওয়ানার সাথে একজনের ধাক্কা লাগে আর কাওয়ানা রেল লাইনে পড়ে যায়। আয়ুকাওয়া ধরার চেষ্টা করে কিন্তু পারে না। সেদিন ওর নিজেকে খুব হেল্পলেস লেগেছিল। কাওয়ানাকে হসপিটালে নিয়ে আসে। ডক্টর বলে সেরকম কিছু হয়নি, পা ভেঙেছে আর মেয়েটা স্ট্রেসের মধ্যে আছে, কয়েকদিন বেড রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। ওখানে কাওয়ানার এক বন্ধু ছিল করিডো। ও বলে কাওয়ানা তোমার সাথে থাকার জন্য অফিস তোমার বাড়ি করে প্রচুর খাটতো, তাই এরকম তো হওয়ারই ছিল। আয়ুকাওয়ারও খারাপ লাগে আর ও ভাবে সত্যি তো সবকিছু ওর জন্য হয়েছে। ও যদি অন্যদের মতো হেঁটে চলে বেড়াতে পারতো তাহলে আজকে কাওয়ানাকে পড়ার থেকে আটকাতে পারতো। সেই সময় হসপিটালে কাওয়ানার বাবা মা আসে। কাওয়ানার মা আয়ুকাওয়াকে বলে তুমি তো ওর সাথে ছিলে, তাহলে ওর অ্যাক্সিডেন্ট হলো কি করে? কাওয়ানা বলতে যাচ্ছিল যে আয়ুকাওয়ার কোনো দোষ নেই, কিন্তু আয়ুকাওয়া বলতে না দিয়ে বলে হ্যাঁ এটা আমারই ফল্ট ছিল, আমি কাওয়ানাকে রক্ষা করতে পারিনি, এই বলে ক্ষমা চায়। কাওয়ানার বাবা বলে আমরা মেয়ের সাথে কিছুক্ষণ একা কথা বলতে চাই, তুমি বাইরে যাও। এরপরে কাওয়ানার বাবা আয়ুকাওয়ার সাথে দেখা করতে আসে। বলে যে কাওয়ানা ওদের বাড়ির সব থেকে ছোট মেয়ে, খুব আদরে মানুষ। কাওয়ানার ফিলিংস আয়ুকাওয়ার জন্য একেবারে জেনুইন, কিন্তু কাওয়ানা মেন্টালি খুব উইক, ও পারবে না আয়ুকাওয়ার সাথে সারা জীবন কাটাতে। তাই আয়ুকাওয়া যেন ওর তরফ থেকেই কাওয়ানার সাথে ব্রেকআপ করে নেয়। কাওয়ানার বাবার সাথে দেখা করে এসে কাওয়ানার সাথে দেখা হয় আয়ুকাওয়ার। তখন কাওয়ানাকে একটা টাইট হাগ দেয় আর বলে যে কাওয়ানা হসপিটাল থেকে ছাড়া পেলে ওরা কোথাও ঘুরতে যাবে। কাওয়ানা তো খুব খুশি হয়, বলে অ্যামিউজমেন্ট পার্কে যাবে। কয়েকদিন পরে অ্যামিউজমেন্ট পার্কে আসে ওরা।
আয়ুকাওয়ার দেওয়া হারটা পরে এসছে কাওয়ানা। সেখানেই আয়ুকাওয়া বলে, আমি একটা স্বপ্ন খুব দেখি, আমি আবার আমার দুপায়ে হাঁটতে পারছি, তোমাকে নিয়ে আমি সেই সব জায়গায় যাচ্ছি যেখানে আমি হুইল চেয়ারে যেতে পারি না। এটা আমাকে খুব সুখ দেয়, কিন্তু ঘুম ভাঙলেই দেখি আমি ওসব কিছুই করতে পারি না। আমি তোমার সাথে ওইভাবে সময় কাটাতে চাই যখন তোমার সাথে আমার প্রথম দেখা হয়েছিল, কিন্তু আমি সব কিছুতেই অপারগ। তোমাকে রেল স্টেশনে রক্ষা পর্যন্ত করতে পারলাম না। সত্যি বলতে আমার মনে হয় আমি তোমাকে ডিজার্ভ করি না, তুমি আমার থেকে আরো ভালো কাউকে ডিজার্ভ করো। তাই আজকেই আমাদের সম্পর্কের শেষ দিন। কিন্তু কাওয়ানা তো শুনতেই চায় না, কান্নাকাটি করে, তাও ওদের ব্রেকআপটা হয়ে যায়। এরপরে কিছু মাস কেটে গেছে, কাওয়ানা নিজেকে কাজের মধ্যে ডুবিয়ে দিয়েছে। এরম একদিন করিডোর সাথে দেখা হয়। করিডো জিজ্ঞেস করে, তুমি আয়ুকাওয়াকে ভুলে খুশি আছো? কাওয়ানা বলে, হ্যাঁ ভালো আছি। করিডো বলে, তোমায় দেখে মনে হচ্ছে না তুমি ভালো আছো, তুমি নিজের হাসি দিয়ে তোমার দুঃখটা ঢাকার চেষ্টা করছো। আয়ুকাওয়া যদি তোমায় এইভাবে দেখে কখনোই খুশি হবে না। এরপর কাওয়ানা একদিন ওর হোম টাউনে আসে। ওর বাবা মা দেখে ওদের মেয়ে ওপরে ওপরে হাসছে হয়তো, কিন্তু ভেতর থেকে খুশি নয়। কাওয়ানা মাঝে মধ্যেই ওর হাই স্কুলে যায়, যেখানে আয়ুকাওয়ার সাথে ওদের প্রথম দেখা হয়েছিল। এরমে একদিন হাই স্কুল থেকে ফিরছে, তখনই নাগাসাওয়ার ফোন আসে। কাওয়ানা বাড়ি এসে ওর বাবা মাকে বলে ও আজকেই টোকিও ফিরে যাবে। আসলে আয়ুকাওয়ার একটা অপারেশন হচ্ছে, যেটা খুবই ক্রিটিক্যাল। অপারেশন সাকসেসফুল না হলে মারাও যেতে পারে। ওর মা তো যেতে দিতে চায় না। ওর বাবা তখন বলে, তুমি আমাকে ক্ষমা করো, আমি আয়ুকাওয়াকে ব্রেকআপ করতে বলেছিলাম, কিন্তু এই কথাটা তোমাকে বলার সাহস আমার হয়নি কখনো। আমি এটা করেছিলাম যাতে তুমি খুশি হও, কিন্তু এখন মনে হয় তোমায় খুশি করতে গিয়ে দুঃখের দিকে ঠেলে দিয়েছি। তাই এখন তুমি যা ডিসিশন নেবে আমি তোমার সাথে আছি। কাওয়ানা বলে, বাবা আমি বুঝি তোমার চিন্তাটা, কিন্তু তুমি বিশ্বাস রাখো আমি সবসময় খুশি থাকবো। আয়ুকাওয়া আর আমি একসাথে ভালো থাকবো, দুজনে এই কঠিন সময়গুলো একসাথে কাটিয়ে উঠতে পারবো। কাওয়ানার বাবা আর কিছু বলে না। কাওয়ানা টোকিও চলে আসে, হসপিটালে দেখা করতে যায়। ওখানে নাগাসাওয়া একটা চিঠি দেয় কাওয়ানাকে, বলে আয়ুকাওয়া বলেছিল অপারেশনের সময় যদি কিছু হয়ে যায় তাহলে তোমাকে এটা দিতে। চিঠিতে আয়ুকাওয়া লিখেছে, আমার কালকে সার্জারি আছে, সফল হওয়ার চান্স নেই বললেই চলে, হয়তো কখনো তোমার সাথে দেখা হবে না, তাই কিছু কথা বলতে চাই তোমায়। যখন হাই স্কুলে পড়তাম তখন আমার কিছু স্বপ্ন ছিল, আর আমার কনফিডেন্স ছিল আমি তা পূরণ করতে পারবই, কিন্তু অ্যাক্সিডেন্টের পরে আমি স্বপ্ন দেখা ছেড়ে দিয়েছি। আমি জানতাম কখনোই স্বাভাবিক হতে পারবো না, তাই ধীরে ধীরে দূরত্ব তৈরি করি সবার থেকে। কিন্তু জীবনে কিছু মানুষ পেয়েছি যারা আমাকে জীবনের মূল স্রোতে ফিরতে সাহায্য করেছে। তাও আমি আমার হাতটাকে একটা বদ্ধ জায়গায় আটকে রেখেছিলাম, আর এত বড় দেওয়াল তুলেছিলাম যা কেউ কোনোদিন ভেদ করতে পারবে না। তারপরে একদিন তোমার সাথে দেখা হলো, তুমি ধীরে ধীরে সেই দেওয়ালটাকে ভাঙতে শুরু করলে। তোমার সাথে থেকে আমি সেই আগের মতো হাসতে শুরু করলাম, যা অ্যাক্সিডেন্টের পর আমার কাছে ভাবনার বাইরে ছিল। এই জন্য আমি সব সময় তোমার কাছে কৃতজ্ঞ থাকবো। আর যদি কোনোদিন তোমার সাথে দেখা হয় তাহলে আমি তোমার সাথে ওই চেরি গাছের নিচে যেতে চাই যেখানে তোমার সাথে আমার দেখা হতো স্কুল লাইফে। চিঠিটা পড়ে কাওয়ানা কান্নায় ভেঙে পড়ে। এরপরে কিছু মাস কেটে গেছে। কাওয়ানা একা দাঁড়িয়ে আছে ওদের হাই স্কুলের ওই চেরি গাছের নিচে, আর পুরোনো দিনের কথা ভাবছে। সেই সময় পেছন থেকে আয়ুকাওয়া বলে ওঠে, খুব নস্টালজিক লাগছে না? তোমাকে আমি দেখতাম এইখানে দাঁড়িয়ে তুমি ছবি আঁকতে। কাওয়ানা বলে যে হ্যাঁ, আর ওই ছবিটা আমার তোমাকে দেওয়ার উদ্দেশ্যেই আঁকা হয়েছিল, কিন্তু তোমাকে কোনোদিন দিয়ে উঠতে পারিনি। কাওয়ানা বলে, রিসেন্টলি আমি একটা স্বপ্ন দেখেছি, আমি তোমার সাথে একটা জায়গায় গেছি যেখানে নিচের সমুদ্র আর ওপরের আকাশ খুব সুন্দর দেখাচ্ছিল, আর তুমি হুইল চেয়ারেই ছিলে, আমরা দুজনে খুব খুশি ছিলাম। তাই তুমি এখন যেরকম আছো তাতেই আমি খুশি। এইভাবেই তুমি আমার কাছে খুবই মূল্যবান। আয়ুকাওয়া বলে, সার্জারির আগে আমি যখন নিশ্চিত ছিলাম যে আমি মারা যাব, সবসময় তোমার কথাই ভাবতাম। আমি তখন রিয়েলাইজ করি তুমি যদি আমার সাথে থাকো তাহলেই আমার ওয়ার্ল্ড পারফেক্ট হবে। হয়তো আমাদের একসাথে অনেক ডিফিকাল্টিস পেরোতে হবে, তাও আমি জিজ্ঞেস করতে চাই, তুমি কি আমাকে বিয়ে করবে? কাওয়ানা হ্যাঁ বলে, আর দুজন দুজনকে কিস করে।
নেক্সট সিনে দেখি কাবানা কোণের বেশে ওর বাবার সাথে আইলে হাঁটছে আর উল্টো দিকে আয়ুকাবা বসে আছে হুইল চেয়ারে। এরপরে ওদের বিয়ে হয় আর আমাদের গল্পের হ্যাপি এন্ডিং হয়। সো আজকের গল্প এখানেই শেষ করছি। নেক্সট ডে আবার কোনো গল্প নিয়ে চলে আসবো খুব তাড়াতাড়ি। টাটা।